ডিয়ার স্টুডেন্টস, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো পলিটিক্যাল সায়েন্স 6 সেমিস্টার অনার্সের স্টুডেন্টদের জন্য তাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ওয়েস্টার্ন পলিটিক্যাল থট C13-এর একটি পার্ট হবস থিওরি অফ সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ হবসের সামাজিক চুক্তি মতবাদ। এই আলোচনায় প্রথমে হবসের জন্মের একটি ছোট্ট ইতিহাস সম্পর্কে আমাদের জেনে নেওয়া উচিত, তার জন্মের যে ব্যাকগ্রাউন্ড, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সপ্তদশ শতাব্দীতে প্রথমে পিউরিটান বিপ্লব ও পরে গৌরবময় বিপ্লব, এই দুই বিপ্লবের পটভূমিতে হবসের জন্ম। অর্থাৎ তার জন্ম সালটি হল 1588 সালে তিনি জন্মগ্রহণ করেন। তাকে ইংরেজ রাষ্ট্র দার্শনিক বলা হয় বা ইংরেজ রাষ্ট্র দার্শনিক হিসাবে তিনি পরিচিত। আমরা এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে হবস তার ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন সেই বিচারে না গিয়ে বলা যায় তিনি তার রাষ্ট্রদর্শন উপস্থাপনায় কোনো ভয় ভীতির দ্বারা পরিচালিত হননি। তার রচনাগুলি অনুশীলন করলে মনে হবে তিনি রীতিমতো যুদ্ধের ভঙ্গিতেই রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সাবেকি ধ্যান ধারণাগুলো ধ্বংস করে নতুন বস্তুবাদী ভাবনা চিন্তা জোরালো ভাষায় উপস্থাপিত করেছেন। এখানে অবশ্যই উল্লেখ করা প্রয়োজন তার বিভিন্ন রচনাবলীগুলো। তার বিভিন্ন রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দ্য এলিমেন্টস অফ ল, যেটা 1640 খ্রিস্টাব্দে প্রকাশিত। ডি সাইভের স্পেলিংটা হলো DECIVE, যেটা 1642 খ্রিস্টাব্দে প্রকাশিত। নেক্সট হচ্ছে লেভিয়াথান, তার বিখ্যাত গ্রন্থ, এর প্রকাশকাল 1651। নেক্সট হচ্ছে ডি কর্পোর, স্পেলিংটা হচ্ছে DECORPORE, তার প্রকাশকাল হচ্ছে 1655। এবং ডি হোমাইন, স্পেলিং হচ্ছে DEHOMINE, যার প্রকাশকাল 1659। এই হলো তার রচনাবলী সমূহ। তো প্রথমেই বলা যায় হবস বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতি আকর্ষিত ছিলেন, অর্থাৎ তার যে চিন্তা ভাবনা রাষ্ট্র দর্শন সেটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর সুপ্রতিষ্ঠিত। অপেক্ষাকৃত অল্প বয়সে হবস আরোহমূলক বিজ্ঞানের জনক ফ্রান্সিস বেকন এর লেখক হিসাবে নিযুক্ত ছিলেন। পরবর্তীকালে গ্যালিলিও, দেকার্ত প্রমুখ বিজ্ঞানী ও দার্শনিকের সঙ্গে তিনি পরিচিত হন। প্রকৃতি বিজ্ঞান চর্চায় নিযুক্ত না হলেও বরাবরই তিনি বিজ্ঞানসম্মত চিন্তা ও যুক্তিবাদিতার প্রতি আগ্রহী ও শ্রদ্ধাশীল ছিলেন। এখানে বলা যায় টমাস হবস আকস্মিকভাবেই জ্যামিতিক পদ্ধতির তথা মূল বৈজ্ঞানিক পদ্ধতির উৎকর্ষ সম্পর্কে অবহিত হন। ইউক্লিড এর জ্যামিতিক অনুশীলন করতে গিয়ে তিনি তার 47 নম্বর উপপাদ্যের প্রতি, যা পাইথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত, এর প্রতি আকৃষ্ট হন, যেটা আমরা ক্লাস 9-10-এ পাইথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম। তো এইসব তার যে চরিত্র, এর দ্বারাই বোঝা যায় তিনি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিলেন। তো যাই হোক, যে সমস্ত অবদানের জন্য হবসকে আধুনিকতম সমীক্ষায় বস্তুতান্ত্রিক বিজ্ঞানী বলে গণ্য করা হয়, এখানে কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে যে আধুনিকতম সমীক্ষায় বস্তুতান্ত্রিক বিজ্ঞানী অর্থাৎ তিনি বস্তুকেই প্রধান
উপাদান হিসাবে তার বিশ্লেষণের রাষ্ট্র দর্শনের বিশ্লেষণের উপাদান হিসাবে গ্রহণ করেছেন। তাহলে কিন্তু এখানে উত্তরটা হবে টমাস হবস। তো তাকে যে এই নামে ডাকা হয় বস্তুতান্ত্রিক বিজ্ঞানী, তার কিছু কারণ রয়েছে। প্রথমটি হলো তিনি এই যে জ্যামিতিক পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এক বস্তুতান্ত্রিক সিদ্ধান্তে উপনীত হন এই রাষ্ট্রদর্শন ব্যাখ্যা করতে গিয়ে। তার মতে তিনি বলেছেন যে মন হলো নিতান্তই এক প্রকার গতিশীল বস্তু। অর্থাৎ তার ব্যাখ্যায় শুধুমাত্র মানুষের মনই নয়, পৃথিবীর সমস্ত কিছুই হচ্ছে গতিশীল। এই গতিশীল যে বৈজ্ঞানিক ধারণা, এর দ্বারাই কিন্তু তিনি রাষ্ট্রদর্শনকে বিশ্লেষণ করেন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অবদান হলো হবস এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে বহির্জগতের কোনো কিছুকেই প্রত্যক্ষ করা যায় না যদি তা গতিশীল না হয়। যে বস্তুগুলো গতিশীল জন্যই আমাদের প্রত্যক্ষ হয় বা চক্ষুগোচর হয়, দৃষ্টিগোচর হয়। সিদ্ধান্তটিকে অন্যভাবে উপস্থিত করে বলা যায়, যা কিছু আমরা প্রত্যক্ষ করি তাহাই গতিশীল। হবস বলেছেন যে বলপূর্বক কোনো বস্তুকে বাধা না দিয়ে রাখলে তা অনন্তকাল ধরে গতিশীল থাকে। অর্থাৎ কোনো একটা বস্তুকে আমরা যদি বাধা না দিই, তাহলে সেটা অনন্তকাল ধরে, চিরকাল ধরে সেটা গতিশীল থাকে। এই গতিশীল বহির্জগতের পদার্থগুলি আমাদের ইন্দ্রিয়াদিকে আঘাত করে। যে আমাদের যে ইন্দ্রিয় আছে, এই বাইরের এই গতিশীল বস্তু আমাদের ইন্দ্রিয়কে আঘাত করে এবং তার ফলস্বরূপ আমরা আমাদের দৃষ্টিগোচর হয় বা আমরা জ্ঞানের সঞ্চার করি। জ্ঞানতত্ত্ব সংক্রান্ত এই হবসীয় ধারণাটি পরবর্তীকালে লকের ইন্দ্রিয় প্রত্যক্ষবাদী দর্শন গঠনে সহায়তা করেছে। যাই হোক, তৃতীয় বিষয় হলো যে হবসের বৈজ্ঞানিক বস্তুবাদী দৃষ্টিভিত্তিক আরেকটি গুরুত্বপূর্ণ অবদান হলো কার্যকারণ সম্পর্ক সংক্রান্ত। তিনি বলেছেন সমগ্র বিশ্বজগৎ হলো কার্যকারণের এক অন্তহীন শৃঙ্খল। অর্থাৎ এই কার্যকারণ সম্পর্ক দ্বারাই গোটা বিশ্ব পরিচালিত। কার্যকারণ সম্পর্ক বিচার করতে গিয়ে হবস প্রথম মধ্যযুগীয় নীতির ভিত্তিতে একটি সার্বভৌম সত্তা তথা ঈশ্বরকে চূড়ান্ত কারণ হিসাবে গ্রহণ করেছেন। অর্থাৎ এই যে কার্যকারণের সম্পর্কের কারণটা কি, সেটা নির্দেশ করতে গিয়ে কিন্তু তিনি তার সার্বভৌম শক্তি বা সার্বভৌম সত্তা বা ঈশ্বর শক্তিকে চূড়ান্ত কারণ হিসাবে গ্রহণ করেছেন। যাই হোক, তো এই হলো হবসের বৈজ্ঞানিক চিন্তাভাবনা। এর দ্বারাই তিনি রাষ্ট্রদর্শনকে ব্যাখ্যা করেছেন। তো এবার আসি যে হবস তিনি আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞানে বিখ্যাত একটি কারণে, যেটা হচ্ছে হবস, তারপরে লক, তারপরে হচ্ছে রুশো। এই তিনজনই হচ্ছে চুক্তিবাদী রাষ্ট্র দার্শনিক। অর্থাৎ এরা চুক্তিবাদে বিশ্বাসী, যে রাষ্ট্র গঠনের কারণ হিসাবে চুক্তিবাদকে এরা স্বীকার করে বা প্রমাণ করেছে। তো সেই চুক্তিবাদটা কি? হবসের মতে প্রাথমিক যে সভ্যতা, মানব সভ্যতা, সেখানে মানুষের অবস্থা বা মানুষের সাথে মানুষের সম্পর্ক ছিল ঠিক এরকম। তিনি 5টা শব্দের দ্বারা এটাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে প্রাথমিক সমাজের যে চিত্রটি আমরা পাই, সেখানে মানুষ হচ্ছে দরিদ্র, নিঃসঙ্গ, ঘৃণ, পাশবিক ও সংকীর্ণ। ইংলিশে যেগুলোকে বলা হয় পুওর, সলিটারি, ন্যাস্টি, ব্রুটিশ এবং শর্ট। এই ছিল সমাজের চিত্র। এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, একটু ভালো করে পড়ে নিও। তো এই যে মানুষের সাথে মানুষের সম্পর্ক বা মানুষের চরিত্র, স্বার্থপরতা, এর ফলে কি হলো? তৎকালীন সমাজ ব্যবস্থায় দ্বন্দ্বের সৃষ্টি হলো, ঝগড়ার সৃষ্টি হলো, লড়াইয়ের সৃষ্টি হলো। অর্থাৎ এক কথায় সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
তো এই যে এই বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণের জন্য, মুক্তি পাওয়ার জন্য মানুষ একটা বৃহত্তর শক্তির প্রয়োজন অনুভব করলেন বা বৃহত্তর শক্তির শরণাপন্ন হলেন। এই যে শরণাপন্ন হলো, এখানেই কিন্তু যুক্তিতত্ত্বের আসল কথা বা যুক্তিতত্ত্বের সৃষ্টি হবসের মধ্যে। হবস বললেন যে এই যে সমাজের এই অবস্থা, এই বিশৃঙ্খল মানে মানুষের মধ্যে মানুষের সম্পর্ক, মানুষ স্বার্থপরের কারণে এই যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হলো, একটা সুসামঞ্জস্য সমাজ ব্যবস্থা প্রয়োজন অনুভব করলো মানুষ। তখন নিজেদের মধ্যে সচেতন হলো। তো সচেতন হয়ে তারা একটা সার্বভৌম শক্তি প্রতিষ্ঠা করলো, একটা বৃহৎ শক্তির প্রতিষ্ঠা করলো, এবং তারা চুক্তির মাধ্যমে নিজেদের মধ্যে নিজেরাই এটাই স্বীকার করলো যে আমরা আজ থেকে এই সার্বভৌম শক্তির অধীন। এই সার্বভৌম শক্তি আমাদের যেভাবে চালাবে আমরা সেভাবে চলব, এর বিরুদ্ধাচারণ করা যাবে না। তো এখানে হবস আরেকটা কথা বলেছেন যে এই যে বৃহত্তম শক্তি বা সার্বভৌম, এটাকে এই শক্তিটাকে পরিচালিত করবে একটা শাসন ব্যবস্থা। তো সেই শাসন ব্যবস্থা হিসাবে কিন্তু তিনি রাজতন্ত্রকেই প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে মানুষের এই যে দুরবস্থা, এইরকম অবস্থা থেকে উত্তরণের জন্য একটা সার্বভৌম শক্তির অবশ্যই প্রয়োজন, এবং সেই সার্বভৌম শক্তিটা হবে রাজতন্ত্র। রাজতন্ত্রের দ্বারাই এটা কন্ট্রোল করা সম্ভব। তো এবার এই যে সার্বভৌম শক্তি, এটার কিন্তু আবার বিরুদ্ধাচারণ করা যাবে না। হবসের মতে যে বিরুদ্ধাচারণ কেন করা যাবে না, তিনি বললেন যে মানুষ নিজের কল্যাণের জন্য, নিজের স্বার্থের জন্যই তাদের যে ক্ষমতা সেটা বিসর্জন দিয়ে দিল। কার কাছে? সার্বভৌম শক্তির কাছে। এবার সার্বভৌম শক্তি কাজ হলো মানুষের মঙ্গল করা, অর্থাৎ সামাজিক শৃঙ্খলা সুস্থিতি বজায় রাখা। এটা হচ্ছে সার্বভৌম শক্তির ডিউটি। অর্থাৎ তো সেই ক্ষেত্রে সার্বভৌম শক্তি যেটা ডিসিশন নেবে বা যে সমস্ত আইন শৃঙ্খলা সৃষ্টি করবে বা যেভাবে পরিচালিত করবে, সেইভাবেই আমাদের বা জনগণকে পরিচালিত হতে হবে। এটাই হচ্ছে হবসের যুক্তিবাদী তত্ত্বের মূল কথা। তো তিনি বললেন যে এই যে সমাজের বিশৃঙ্খল অবস্থা থেকে মানুষ সচেতন হলো, যে সমাজে একটা সুশৃঙ্খল অবস্থা নিয়ে আসার জন্য একটা বৃহত্তর শক্তির দরকার, যেটা সার্বভৌম শক্তি। সেই সার্বভৌম শক্তি হিসাবে তিনি রাজতন্ত্রকে স্বীকার করলেন, এবং এই রাজতন্ত্র দ্বারা মানুষ যখন পরিচালিত হবে, তখন সমাজে একটা রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হবে, একটা রাষ্ট্র পরিকাঠামোর সৃষ্টি হবে। এইভাবে সমাজ যে সভ্য হলো বা সুশৃঙ্খল হলো, এর জন্য প্রয়োজন ছিল যুক্তিতত্ত্বের। অর্থাৎ তার মতে যুক্তিতত্ত্বের মাধ্যমেই রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি।